সবাইকে স্বাগতম আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে দারুণভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানে BFIU এর অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্কুলার 20 নিয়ে। আপনারা যারা ফাইন্যান্সিয়াল সেক্টরের খোঁজখবর রাখেন তারা তো জানেনই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে মানি লন্ডারিং আর সন্ত্রাসে অর্থায়ন ঠেকানোর একদম মূল ভিত্তি হলো এই সার্কুলারটি। তো চলুন আর দেরি না করে এর ভেতরে আসলে কি আছে সেটা আজ ডিকোড করে ফেলি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, প্রতিদিন তো লাখ লাখ টাকার লেনদেন হচ্ছে আমাদের এই মোবাইল ফোনগুলোতে, রাইট? কিন্তু এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডাররা আসলে কিভাবে তাদের প্ল্যাটফর্মকে প্রতারক আর আর্থিক অপরাধীদের হাত থেকে বাঁচায়? দেখুন, মানি লন্ডারিং আর সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। এগুলো যে কোনো দেশের ইকোনমির জন্য আক্ষরিক অর্থেই ভয়াবহ। আর ঠিক এই জায়গাতেই একটা স্ট্রং শিল্ড বা প্রতিরক্ষা ব্যূহ হিসেবে কাজ করে এই কঠোর নীতিমালাগুলো। ওকে, চলুন একটু দেখে নিই আজ আমরা ঠিক কী নিয়ে কথা বলতে যাচ্ছি। এই পুরো কমপ্লায়েন্সের অপারেশনাল সাইকেলটাকে মূলত 6টি ধাপে ভাগ করা যায়। প্রথমত, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। 2, গ্রাহক পরিচিতি বা KYC। 3, লেনদেন ও এজেন্ট মনিটরিং। 4, সন্দেহজনক লেনদেনের রিপোর্ট করা। 5, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ। এবং সবশেষে ট্রেনিং আর রেকর্ড সংরক্ষণ। একদম সিম্পল রোডম্যাপ। চলুন একে এক করে দেখা যাক। তো প্রথমেই শুরু করা যাক আমাদের 1 নম্বর পয়েন্ট দিয়ে, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং প্রাতিষ্ঠানিক কমপ্লায়েন্স কাঠামো তৈরি। কারণ একটা ব্যাপার ভেবে দেখুন, নিজের ঘরের ভিত্তিই যদি শক্ত না হয়, বাইরের আইন দিয়ে কি আর কিছু ঠেকানো যায়? একটা বিশাল জাহাজ যেমন তার ক্যাপ্টেন ছাড়া চলতে পারে না, ঠিক তেমনি এই কমপ্লায়েন্স নামের জাহাজের ক্যাপ্টেন হলেন চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, সংক্ষেপে যাকে বলা হয় ক্যামেলকো। এই সার্কুলার অনুযায়ী তার মানি লন্ডারিং প্রতিরোধের ওপর মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা থাকা একেবারে মাস্ট। তাকে হেল্প করার জন্য থাকবেন একজন ডেপুটি ক্যামেলকো, আর বিভিন্ন ডিপার্টমেন্টের হেডদের নিয়ে তৈরি হবে অন্তত 5 সদস্যের একটা পাওয়ারফুল কমিটি। শুধু তাই নয়, জানলে অবাক হবেন, প্রতিষ্ঠানের সিইওকে প্রতি বছর সকল কর্মী আর এজেন্টদের সামনে একটা স্পেসিফিক অ্যানুয়াল কমিটমেন্ট দিতে হয় এই নিয়মগুলো মেনে চলার জন্য। ইটস এ বিগ ডিল, রাইট? এরপর আসি 2 নম্বর ধাপে, গ্রাহক পরিচিতি এবং ডিউ ডিলিজেন্স, যেটাকে আমরা ফ্রন্টলাইন ডিফেন্সও বলতে পারি। প্রাতিষ্ঠানিক কাঠামো তো দাঁড়ালো, এবার কাজ হলো গ্রাহকদের সিস্টেমে যুক্ত করা। আর এখানেই বলে রাখা ভালো, বেনামে বা কোনো ফেক নামে অ্যাকাউন্ট খোলার কোনো চান্সই কিন্তু এই নীতিমালায় নেই। অ্যাবসলিউটলি জিরো টলারেন্স। আপনারা যদি স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন, দেখতে পাবেন মিথ্যা তথ্য দেওয়ার লিগ্যাল কনসিকোয়েন্স আসলে কতটা ভয়ঙ্কর। কেউ যদি অ্যাকাউন্ট খোলার সময় নিজের আইডেন্টিটি বা টাকার সোর্স নিয়ে ইচ্ছে করে ভুল তথ্য দেয়, তবে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তার সর্বোচ্চ 3 বছরের জেল অথবা 50,000 টাকা পর্যন্ত জরিমানা, কিংবা ধরুন দুটোই হতে পারে। বুঝতে পারছেন ইনফরমেশন ভেরিফিকেশনের ব্যাপারটা কতটা সেন্সিটিভ। সাধারণত অ্যাকাউন্ট খোলার জন্য এই যে এরকম একটা স্ট্যান্ডার্ড কাস্টমার আইডেন্টিফিকেশন বা কেওয়াইসি ফর্ম পূরণ করতে হয়। কিন্তু এখানে দারুণ একটা সুবিধার ব্যাপার আছে। ধরুন আপনার মোবাইল অ্যাকাউন্টটা যদি আগে থেকেই এমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সরাসরি লিঙ্কড করা থাকে যেটার ফুল কেওয়াইসি ভেরিফাইড, তাহলে আপনাকে নতুন করে এই পুরো ঝক্কিটার পোহাতে হবে না। একদিকে কাস্টমারের জন্য লাইফ ইজি, অন্যদিকে ব্যাংকের ভেরিফাইড ডেটা থাকায় সিকিউরিটিও থাকলো 100-এ 100। তবে এখানে একটা বেশ কড়া অপারেশনাল রুল আছে। যতক্ষণ না পর্যন্ত আপনার কেওয়াইসি প্রক্রিয়া পুরোপুরি ভেরিফাই আর অ্যাপ্রুভড হচ্ছে, ততক্ষণ আপনি কোনোভাবেই ক্যাশ আউট বা ফান্ড ট্রান্সফারের মতো সুবিধাগুলো পাবেন না। সিম্পল কথায়, ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত আপনার অ্যাকাউন্টের অন্যান্য সব সার্ভিস লকড থাকবে। ওই সময়টায় আপনি শুধু অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে পারবেন, আর কিচ্ছু না। আর হ্যাঁ, কাস্টমার ডিউ ডিলিজেন্স বা সিডিডি কিন্তু এমন কোনো ব্যাপার না যে অ্যাকাউন্ট খোলার সময় একবার করলাম আর ব্যাস কাজ শেষ। এটা হলো একটা কন্টিনিউয়াস প্রসেস। শুরুতে তো বটেই, রেগুলার লেনদেনের সময়ও এটা চলতে থাকে। আর যখনই একটুও যদি সন্দেহ হয় যে ডকুমেন্টে কোনো ঝামেলা আছে, সাথে সাথে এই ভেরিফিকেশন প্রসেস আবার চালু হয়ে যায়। এমনকি প্রতি 5 বছর পর পর একদম রিলায়েবল সোর্স থেকে ডেটা নিয়ে রেকর্ড আপডেট করাটা একেবারে ম্যান্ডেটরি। চলুন এবার 3 নম্বর পয়েন্টে যাওয়া যাক,
লেনদেন এবং এজেন্ট মনিটরিং, যেটাকে আমরা বলছি ব্যাক এন্ড ইন্টেলিজেন্স। কাস্টমার অনবোর্ডিং তো হলো, এবার তাদের প্রতিদিনের অ্যাক্টিভিটির উপর নজর রাখার পালা। মূলত এখানেই অটোমেটেড সিস্টেম বা আর্থিক রাডার তার আসল কাজ শুরু করে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো সাধারণ ইউজার আর এজেন্টদের মনিটরিংয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। সাধারণ কাস্টমারদের জন্য অটোমেটেড রাডার সিস্টেম দিনরাত ২৪ ঘন্টা কাজ করে, যা লেনদেনের যে কোনো অস্বাভাবিক প্যাটার্ন খুঁজে বের করে। কিন্তু অন্যদিকে এজেন্ট বা ডিস্ট্রিবিউটরদের বেলায় এই নজরদারি আরও অনেক বেশি কড়া। তাদের জন্য একটা রিস্ক বেসড টায়ারিং সিস্টেম ব্যবহার করা হয়, মানে উচ্চ, মধ্যম এবং নিম্ন ঝুঁকি। আর ভাই, যারা হাই রিস্ক বা উচ্চ ঝুঁকিপূর্ণ এজেন্ট, তাদের তো বছরে অন্তত একবার সশরীরে গিয়ে ইন্সপেকশন করা একদম বাধ্যতামূলক। নো ওয়ে অ্যারাউন্ড ইট। আপনি হয়তো ভাবছেন এজেন্টদের ওপর এত কড়াকড়ি কেন? কারণটা খুব সিম্পল। কোনো এজেন্ট যদি নিয়ম ভাঙে, তবে তার পুরো দায়ভার সরাসরি সেই এমএফএস প্রোভাইডারের ওপর এসে পড়বে। আর এই জন্যে এজেন্টদের ট্রান্সপারেন্সি মেনটেন করাটা এত জরুরি। প্রোভাইডারদের অবশ্যই তাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ এজেন্টদের একটা লিস্ট পাবলিশ করতে হয়, যেটা বছরে 2 বার আপডেট করা মাস্ট। আর যারা নিয়ম ভেঙে শাস্তি পেয়েছে বা যাদের লাইসেন্স ক্যান্সেল হয়েছে, তাদের আলাদা একটা পাবলিক লিস্টও মেনটেন করতে হয়। ট্রান্সপারেন্সি অ্যাট ইটস বেস্ট। আচ্ছা, এবার আসি 4 নম্বর ধাপে, সন্দেহজনক লেনদেন রিপোর্টিং বা এসটিআর। এতক্ষণ তো আমরা রাডার নিয়ে কথা বললাম, কিন্তু ওই রাডারে যদি সত্যি কোনো ফিনান্সিয়াল থ্রেট ধরা পড়ে, তখন আসলে কি হয়? সাসপিশিয়াস ট্রানজ্যাকশন রিপোর্ট বা এসটিআর ব্যাপারটা বেশ সিরিয়াস। যখনই মানি লন্ডারিং বা সন্ত্রাসী অর্থায়নের কোনো সন্দেহ তৈরি হয়, তখনই একটা ফর্মাল রিপোর্ট সাবমিট করতে হয়। কিন্তু এখানে সবচেয়ে বড় ক্যাচটা কি জানেন? যে কাস্টমারের নামে রিপোর্ট হচ্ছে, তাকে কোনোভাবেই বিন্দু বিসর্গ বুঝতে দেওয়া যাবে না। এই যে কাস্টমারকে অ্যালার্ট করে দেওয়া, এটাকে প্রফেশনাল ভাষায় বলে টিপিং অফ। আর মনে রাখবেন, এই টিপিং অফ করাটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ। চলুন দেখি এই এসক্যালেশন প্রসেসটা আসলে কিভাবে কাজ করে। যখনই কোনো সাসপিশিয়াস কিছু ধরা পড়ে, তখন একটা স্পেসিফিক চেইন অফ কমান্ড ফলো করতে হয়। ফার্স্টে ফ্রন্টলাইন স্টাফ বা অটোমেটেড সিস্টেম এটা ডিটেক্ট করবে। এরপর এক মুহূর্ত দেরি না করে সরাসরি প্রতিষ্ঠানের ইন্টারনাল অ্যান্টি মানি লন্ডারিং ডিভিশনে সেটা রিপোর্ট করতে হবে। আর লাস্টলি, তারা GoAML ওয়েব পোর্টাল ইউজ করে খুব দ্রুত BFIU এর কাছে ফাইনাল রিপোর্টে সাবমিট করবে। একদম ঘড়ির কাঁটার মতো নিখুঁতভাবে এই কাজটা হতে হয়। মুভিং অন টু পয়েন্ট 5, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ। দেখুন, দেশের ভেতরের সিকিউরিটির পাশাপাশি ইন্টারন্যাশনাল স্যাংশন বা বৈশ্বিক হুমকির হাত থেকে প্ল্যাটফর্মকে সেফ রাখার একটা বিরাট দায়িত্ব কিন্তু এই প্রোভাইডারদের ঘাড়ে থাকে। এই জায়গাটাতে কোনো ছাড় দেবার সুযোগ নেই, পুরোটাই র্যাপিড রেসপন্সের খেলা। জাতিসংঘ বা বাংলাদেশ সরকারের স্যাংশন লিস্টে যদি কারো নাম থাকে, অথবা নিউজে যদি এমন কোনো খবর আসে, তবে সাথে সাথেই সেই অ্যাকাউন্টের লেনদেন পুরোপুরি ফ্রিজ করে দিতে হয়। আর পরবর্তী ওয়ার্কিং ডের মধ্যেই সেটা BFIUকে জানাতে হবে। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে। অনেক সময় সির্ফ নামের মিল থাকার কারণে ভুল মানুষের অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে যেতে পারে। এটাকে বলা হয় ফলস পজিটিভ। তাই নির্দোষ কেউ যেন ভুক্তভোগী না হয়, সেজন্য এই ফলস পজিটিভের প্রপার রেকর্ড মেনটেইন করাটাও কিন্তু সমানভাবে ম্যান্ডেটরি। আর আমরা চলে এসেছি আমাদের শেষ পয়েন্টে, 6, প্রশিক্ষণ এবং রেকর্ড সংরক্ষণ। কমপ্লায়েন্সের একটা স্ট্রং কালচার কিভাবে তৈরি করতে হয়, সেটাই আমরা এখানে দেখব। কারণ শুধু রুলস বানালেই তো হবে না, সেগুলো ঠিকমতো ইমপ্লিমেন্ট করার জন্য পেপার ট্রেল আর স্টাফদের নলেজও তো থাকতে হবে, তাই না? কমপ্লায়েন্স কিন্তু কোনো ওয়ান টাইম প্রজেক্ট না, এটা একটা অনগোয়িং মিশন। আর এই মিশন সাকসেসফুল করতে হলে কোম্পানি সিইও থেকে শুরু করে একদম এন্ড ইউজার পর্যন্ত সবাইকে অ্যাওয়্যার করতে হয়। নতুন স্টাফ নেওয়ার সময় স্ট্রিক্ট স্ক্রিনিং, রেগুলার রিফ্রেশার ট্রেনিং, আর সাধারণ কাস্টমারদের জন্য নিয়মিত SMS অ্যালার্ট বা মিডিয়া ক্যাম্পেইন, এই সব কিছু মিলেই আসলে তৈরি হয় একটা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। এখন সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা বলি। স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছেন 5, এর মানে কি? এর মানে হলো, কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যদি আপনি ক্লোজও করে দেন, তবু প্রতিষ্ঠানের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। ওই অ্যাকাউন্টের KYC, ডিউ ডিলিজেন্স আর যাবতীয় ট্রানজ্যাকশনের ডকুমেন্ট অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরও মিনিমাম 5 বছর পর্যন্ত সযত্নে প্রিজার্ভ করতে হবে, যাতে ফিউচারে কোনো ইনভেস্টিগেশনের দরকার হলে সেটা সাথে সাথেই বের করে দেওয়া যায়। তো একেবারে শেষ পর্যায়ে এসে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই।
এই যে ফিন্যান্সিয়াল টেকনোলজি বা মোবাইল ব্যাংকিং সিস্টেম এত দ্রুত ইভলভ করছে, এর সাথে সাথে কিন্তু অপরাধীরাও মানি লন্ডারিংয়ের নিত্য নতুন আর অ্যাডভান্স সব টেকনিক বের করে ফেলছে। আপনাদের কি মনে হয় আমাদের এই বর্তমান কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক কি নেক্সট জেনারেশনের ফিন্যান্সিয়াল ক্রাইম ধরার জন্য যথেষ্ট আপডেটেড? এই নজরদারি আর পলিসির ইভলিউশন কি আসলে কখনোই শেষ হওয়ার নয়? আশা করি আজকের এই এক্সপ্লেনারটি আপনাদের এই জটিল রেগুলেটরি বিষয়গুলো বুঝতে কিছুটা হলেও সাহায্য করেছে। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে লেনদেন করবেন।